এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। ইতোমধ্যে অনেকেই তাকে কংগ্রেস করেছে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু স্পর্শী নির্জীব। বয়েজ হলের সামনে গ্রাউন্ড ফ্লোরে উঠতেই দারোয়ান এগিয়ে এলো, আলতো হেসে বলল, আরে তোমরা এখানে আসছো কেন? এইটা তো ছেলেদের হল। মেয়েদের হল একদম মেন গেট দিয়ে ঢুইকা বাম সাইডের রাস্তার প্রথম বাম দিকের গলিটায়। স্পর্শী তাকে অবজ্ঞা করে এগিয়ে এলো সামনে। রিসেপশনের লোকটার কাছে আসতেই লোকটা চিনতে পারলো, সবিনয়ে বলল, তুমি ছাড়া পেয়েছো? খুশি হয়েছি, কিন্তু আপাতত কিছুদিন ভার্সিটিতে এসো না, ভালো হবে। কিন্তু তুমি তো সোজা সেই হলের সামনেই আসলা। এখানে আসলে তোমার ওপর সন্দেহ বাড়াবে স্পর্শী সর্দার। স্পর্শী অনুরোধ করে বলল, পিয়াসের রুমমেট 3 জনকে একটু বাইরে ডেকে দিন ভাইয়া, আমি একটু কথা বলবো, প্লিজ, দরকার, প্লিজ। আলতো হেসে দাঁড়িয়ে পড়লো লোকটা, সবিনয়ে বলল, সে কি, ওরা তো হলে থাকে না, খুন হওয়ার পরের দিনই হল ছেড়েছে। অবাক হয়ে তাকিয়ে রইল স্পর্শী, বলল, 3 জনই একই দিনে? অদ্ভুত। কিছুক্ষণ চিন্তা করে হুট করেই বলল, ভাইয়া, গ্রাউন্ড ফ্লোরের এপাশে ওপাশে তো দুটো সিসি ক্যামেরা আছে, প্লিজ আমাকে ওই দিনের রাতের ফুটেজটা একটু দেখান, খুব প্রয়োজন। লোকটি কিছুটা আফসোসের স্বরে বলল, দেখো স্পর্শী, তুমি একটু শান্ত হও। ফুটেজ অলরেডি দেখেছে পুলিশ। সেখানে স্পষ্ট দেখা গেছে ওরা 3 জন রাত 10:46 হলের বাইরে গেছে আর 3:50 ফিরে এসেছে। এরপর 5 মিনিটের মধ্যেই কর্তৃপক্ষকে বিষয়টা জ্ঞাত করেছে। ওরা কোনোভাবে দোষী নয়, কারণ খুন করার সময়টাই ছিল না। স্পর্শী দীর্ঘশ্বাস ফেললো, হেঁটে বেরিয়ে গেল রাস্তায়। অনন্দা পাশেই তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেটা বেশ বিরক্তিকর ঠেকছে স্পর্শীর কাছে। তার বোন মিসিং, এই সান্ত্বনা দিয়ে সে কি করবে? আকাশের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে কান্না করে উঠলো, দুহাত দিয়ে মুখ চেপে বসে রইল কিছুক্ষণ। হুট করে মনে কিছু আসতেই উঠে দাঁড়ালো, দুহাত দিয়ে চোখ মুছে পুনরায় ছুটলো হলের দিকে। রিসেপশনের লোকটিকে আবারও ঘিরে ধরলো, তার একের পর এক প্রশ্নের ভিড়ে বলল, আমাদের হলে তো লিফটের সামনে সিসি ক্যামেরা আছে, এমনকি প্রতিটা ফ্লোরের একদম প্রবেশ পথে সিসি ক্যামেরা লাগানো আছে, তাহলে ছেলেদের কেন এই ব্যবস্থা নেই? লোকটি শান্তভাবেই বলল, ছেলেদেরও আছে, সবার ক্ষেত্রেই সেম সিকিউরিটি, শুধুমাত্র নতুন নির্মিত কয়েকটা ভবন নেই। কিন্তু তা দিয়ে তুমি কি করবে? স্পর্শী ঠান্ডা মেজাজে গম্ভীর কণ্ঠে বলল, পিয়াসের ফ্লোরের এবং লিফটের ফুটেজ দেখবো আমি। আচ্ছা, এগুলো কি পুলিশ দেখেছে? মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল লোকটি, বলল, না, দেখিনি, কিন্তু তুমিও দেখতে পারবে না। হলের ভিতরের ফুটেজগুলো পার্সোনাল, বিনা অনুমতিতে ওগুলো তোমায় দেখিয়ে আমার চাকরি খোয়াবো নাকি? তুমি এখন আসতে পারো। হুট করে এই ব্যবহারটা ভালো ঠেকলো না স্পর্শীর। যদিও লোকটি কিছু ভুল বলেনি, কিন্তু তাও স্পর্শীর ভালো লাগছে না। মৃদু হেসে ভ্রু উঁচিয়ে বলল, অনুমতি লাগবে? ওকে আনছি, ওয়েট করুন। পুনরায় হলে পুলিশ হাজির করলো স্পর্শী। কর্তৃপক্ষের বিষয়টা ভালো ঠেকলো না। এই নিয়ে অগণিতবার পুলিশ আসছে তাদেরই ক্যাম্পাসে, এটা তো তাদের রেপুটেশন নষ্ট করছে। ইন্সপেক্টর স্পর্শীকে নিচু গলায় বলল, দেখো, ছেলেটা রুমে বসে গলায় ফাঁস দিয়েছে, আর আমাদের কাছে সেই ফ্লোরের বারান্দার ফুটেজ আছে। এই ফুটেজ দেখে খুব কি অসুবিধা হবে শুধু শুধু আমাকে আনলে? স্পর্শী ভাঙা গলায় বলল, আমি জানি স্যার, কিন্তু আমার যে সন্দেহ হচ্ছে ভীষণ, নইলে আত্মহত্যার পরের দিনেই 3 জন রুমমেটিং কেন হল ছাড়বে? একবার দেখি যদি কিছু পাই। হার মানলো ইন্সপেক্টর। একে একে দুটো লিফটের ভেতর বাহির দেখানো হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। পরক্ষণেই ফ্লোরের বারান্দার ফুটেজ বের করলো। সন্ধ্যা থেকে টেনে টেনে দেখতে দেখতে হঠাৎই চমকে উঠলো সবাই। জুম করে আর একবার রিপিট করতেই ধুম করে দাঁড়িয়ে পড়লো স্পর্শী। পিয়াসদের রুম থেকে কাপা হাতে দরজা ধরতে ধরতে বাইরে বের হলো রতন। অস্থির হয়ে আশেপাশে তাকাচ্ছিল সে। উত্তেজনায় হাত থেকে পড়ে গেল একটা পানির বোতল। আচমকাই কয়েক পা ছুটে চলে গেল ফ্লোরের মাঝখানে উঠোনের ন্যায় জামা কাপড় শুকানোর জায়গায়। দুহাত দিয়ে দ্রুত স্টুডেন্টের মেলে রাখা জামা কাপড় ফেলে দিল ফ্লোরে। রশি খুলে দৌড় দিল আবারও রুমের মধ্যে। সাথে সাথেই বন্ধ হয়ে গেল সেই রুমের দরজা। আর এই পুরো ঘটনাটাই ঘটেছে ঠিক 10:35-এ। স্পর্শী পুনরায় জুম করতে বলল। স্ক্রিন বড় হতেই বলল, ওটা পানির বোতল থাকলেও ভেতরে কিন্তু পানি নয়,
কালো রঙের ঘোলা একটা তরল পদার্থ, সম্ভবত নেশা জাতীয় কিছু খাচ্ছিল। ইন্সপেক্টর বললেন, এই রশি তো পিয়াসের গলায় পাওয়া গেছে, কিন্তু এটা দিয়ে ওই ছেলেটা কি করছিল? স্পর্শী গম্ভীর কণ্ঠে বলল, জিজ্ঞেস করুন ওদেরকে, মৃত্যুর আগে বন্ধুকে গলায় ফাঁস দিতে হেল্প করছিল কি ওরা? ওরা তাই জন্য কি নিজে থেকে রশি এনেছে, নাকি ফাঁস দিয়ে হত্যাটা করাই হয়েছে? অপরাহ্নের প্রথম প্রহর, ঘড়ির কাঁটায় মাত্র 2:30টা। রতন বসে আছে লকআপের মধ্যে, অন্ধকার সেই কুঠুরি। আশপাশ থেকে এতটুকু আলোরও ছিটে ফোঁটা নেই, শুধুমাত্র মাথার উপর একটা ছোট্ট লাইট জ্বলছে, ছোট্ট একটা টেবিল। তার ওপাশে চেয়ারে বাঁধা আছে রতন, বাম পাশে স্পর্শী নিষ্পলক ভাবে তাকিয়ে আছে, ডান পাশে লাঠি হাতে এক পুলিশ এবং সামনে ইন্সপেক্টর। এ যাবৎ অগণিত মারলেও শিকার পায়নি সে, কিন্তু যখন ভিডিও ফুটেজ দেখানো হলো ঠিক তখনই হাউমাউ করে কাঁদতে লাগলো। এবার আর বাঁচার উপায় নেই। কেন দড়িটা সেই আনতে গেল? উফ, ভুল। পুনরায় মারতে উদ্যত হলে রতন বলল, পিএসের সাথে কোনো শত্রুতা আমাদের ছিল না, কোনো কালেই না, বরং খুব ভালো বন্ধু আমরা। যত খরচ লাগতো সব পিএস দিত, ওর বড়লোক ভাই হিসাব ছাড়াই টাকা দিত, আর আমাদের পিছনেও ও হিসাব ছাড়া খরচ করত। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল থেকে শুরু করে বিভিন্ন হাই কোয়ালিটি এবং এক্সপেন্সিভ মদ দিয়ে নেশা করতাম আমরা। পিয়াস ও আমাদের সাথে থাকতে থাকতে সব শিখে গিয়েছিল, এমনকি একটা পর্যায়ে ও আমাদের থেকেও বেশি নেশাগ্রস্ত হয়ে উঠলো। প্রতিদিন সন্ধ্যা থেকে আমরা রুমের মধ্যে বসে নেশা করতাম, আবার 10টার পর বের হয়ে দিঘির পাড়ের জঙ্গলটাতে গিয়েও করতাম। ওই দিন ও সব ঠিকই ছিল। ওই ভিডিও নিয়ে পিয়াসের কোনো মাথা ব্যথা ছিল না। আরে ওর লজ্জার লও ছিলই। ও তো দিব্যি আমাদের সাথে বসে নেশা করছিল। চারজনেই প্রায় 9টা পর্যন্ত একটানা আমোদ ফুর্তি করতে থাকি। হুট করেই সামনে থাকা সকল বোতল, ইয়াবাগুলো ও টেনে নিল, নিজের বিছানার তলায় রেখে চেঁচিয়ে বলল, আজ যখন স্পর্শে আমায় মারছিল তখন তোরা গিয়েছিল আমায় বাঁচাতে, সামনে তো যাসনি, আরো পালিয়ে গেছিলি। তোদের দেবো আমার টাকার কেনা মদ? জীবনেও না। নিজের টাকা দিয়ে কিনতে পারলে তারপর খাস, এখন আমি এগুলো একা খাবো। স্যার বিশ্বাস করেন আমাদের কোনো হুঁশ জ্ঞান ছিল না, অনেকটা নেশা হয়ে গিয়েছিল। ওই মাদকগুলো তখন পাওয়ার জন্য যা খুশি তাই করতাম, আর সেজন্যই আমরা ওরে ধরে বিছানায় এপাশে এনে চেপে ধরি। নেশাগ্রস্ত অবস্থায় যে যেভাবে পারছি ওকে বেঁধে মদগুলো নিতে। ওই সময় বালিশ চাপা পড়ে ও মারা যায়। কিন্তু স্যার আমরা নেশায় ছিলাম, মাফ করে দেন, হুঁশ ছিল না। এরপর অনেকক্ষণ পর বুঝলাম ও মারা গেছে। তখন কি করতাম বলেন? তাড়াতাড়ি কোনো রশি এনে গলায় পেঁচাইয়া ফ্যানের সাথে ঝুলাইয়া দিলাম, যাতে সবাই বোঝে ওর ভিডিওর জন্য আত্মহত্যা করছে। কিন্তু শালার গায়ে এত ওজন যে 2 মিনিটের মধ্যে ফ্যান ভাঙ্গার নিচে পড়ে গেছে। তারপর সব গুছাইয়া আমরা নর্মাল হইয়া কোনো মতো হল থেকে বের হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করেন এটা ইচ্ছাকৃত ছিল না। ইন্সপেক্টর ঠাস করে একটা থাপ্পড় মারলেন, এরপর কনস্টেবলের উদ্দেশ্যে বললেন, বাকি দুটোকেও ধরে আনো, আমি এমপি সাহেবকে ফোন করছি। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল স্পর্শী, ইন্সপেক্টরকে বলল, হত্যাটা ওরাই করেছে স্যার, ওদের জিজ্ঞেস করুন তো আরশির সাথে পিয়াসের সম্পর্ক ছিল এটা কি পরশ শিকদারকে ওরা বলেছে? দুপাশে ঘন ঘন মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল রতন। বলল, এটা পিয়াস নিজের ওই ভাইকে বলেছে, আমরা তো শুধু ওর সাথে যায় মিলিয়েছি, আমরা তো আরশিকে চিন্তামই না। ওই দিন হুট করে পিয়াস কিডন্যাপের কথা বলেছিল, তখনই দেখেছি প্রথম। আর পিয়াস তো তোমার বোনকে নয়, তোমাকে ভালোবাসতো, কিন্তু তুমি তো পাত্তাও দেও না। এই কারণে তোমাকে ব্ল্যাকমেইল করতে আরশিকে কিডন্যাপ করতে গেছিলাম আমরা, কিন্তু সফল হইনি। ফ্লোরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী। এতক্ষণ এই জবাবদিহিতার পুরো কন্ট্রোভার্সি রেকর্ড করে হয়েছিল। ইন্সপেক্টর নিজেই এ কাজ করেছে। ধীর পায়ে থম দিয়ে চেয়ারে কিছুক্ষণ বসে রইল। শরীর থেকে যেন বিশাল এক বোঝা নেমে গেছে। এখন পালা এগুলো পরশ শিকদারকে দেখানোর। কিন্তু আদৌ কি তিনি বোনকে ছাড়বেন? শিকার পাবে কি? লোকটা ভীষণ খারাপ, পিয়াসের কাতারেই পড়ে, নইলে যতই প্রতিহিংসা থাকুক একটা ছোট্ট মেয়েকে জিম্মি করতে, স্পর্শীকে দুর্বল করতে চাইছিল কাপুরুষ। দ্রুতগতিতে দাবানলের ন্যায় ধুলো উড়িয়ে গাড়ি প্রবেশ করলো ঢাকার মধ্যে। সন্ধ্যা সবে 7টা বাজে, আর আধা ঘন্টার মধ্যেই সে পৌঁছে যাবে থানা স্ট্যান্ডে। পাভেল পাশে বসে ভাবনায় মগ্ন। পুলিশ অফিসারের কাছে শুনেছে, পুলিশ অফিসার বলেছে, আপনার ভাই সুইসাইড করেনি, বরং তাকে অপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীও এখন আমাদের হেফাজতে আছে, আপনি দ্রুত আসুন। ব্যাস
সকল কিছু ছেড়ে প্রলয়ের ন্যায় ঢাকায় রওনা হয়েছে সে। কাল পিয়াসের নামে বিশালাকার মিলাদ আয়োজন করা হয়েছে, প্রচুর কাজ রয়েছে পরশের। কিন্তু এই মুহূর্তে সে অন্য চিন্তাতে ব্যস্ত। ভাই হত্যার সুবাদে পুরো মুখ রাগ এবং বিষাদের সুর বিরাজ করলেও আলতো এক প্রসন্ন ভাব বিচরণ করছে। তার ধারণা মতেই খুনি স্পর্শী। সে প্রমাণ সহ হাতে নাতে ধরা খেয়েছে। এর থেকে আর সন্তুষ্টির কি হতে পারে? থানার বাইরে বেঞ্চির উপর বসে আছে স্পর্শী। অনিচ্ছা সত্ত্বেও পুরো জীবনটা শ্রেষ্ঠ বিরক্তিকর এবং ঘৃণিত মানুষটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। খিদেই পেট চোচো করছে। আর আজ কতগুলো ওয়াক্ত সে না খেয়ে আছে। একটু আগেই হাবিলদার বনরুটি আর চা দিয়ে গেছে। বনরুটি পছন্দ না হলেও আজ খেলো স্পর্শী। চায়ের মধ্যে ডুবাতেই চক্ষু চড়ক গাছ। একই চা গেল কোথায়? আলতো হাসলো স্পর্শী, ধীর কণ্ঠে রুটির উদ্দেশ্যে বলল। আমার চা তুই খেয়ে নিলি, এবার আমি খাবো কি? থেমে ঘাড় কাত করে বলল, চল আমি তোকে খেয়ে নিই, কেমন? রুটিটুকু শেষ হতেই পরশের গাড়ি ঢুকলো। আজকে আর বডিগার্ড নেই, সে একাই এসেছে গাড়ি চালিয়ে, এমনকি ড্রাইভারও আনেনি। কিন্তু পাভেল আসতে দিল না। এই অবস্থায় ওকে একা ছাড়াটা বোকামি হবে। এমনিতেও গত কদিনে ভাই এমন সব কাজ করেছে যেগুলো ওর করাই উচিত ছিল না। কিভাবে এসব সামলাবে সেসব নিয়েই পাভেল চাপের উপর আছে। একবার এগুলো কোনোভাবে পাবলিকের কাছে ব্লাস্ট হলে ওর কেরিয়ার যে ধস নেমে যাবে সে খেয়াল কি আছে? সেটাও বাদ যাক, আব্বু জানলে তো পুরো পিরোজপুরে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেবে। কিভাবে বাবার সামনে দাঁড়াবে দু ভাই? দ্রুত গাড়ি থেকে নেমে পড়লো দু ভাই। স্পর্শীকে সামনে দেখতেই কটমট করে চাইলো পরশ। এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, গটগট পায়ে চলে গেল ভেতরে। স্পর্শীও গায়ে মাখলো না। এমনিতেও ওইসব জানোয়ারদের কাছে অ্যাটেনশন পাওয়ার মোটেও ইচ্ছা নেই তার। সেই সকালে বাড়ি থেকে নেমেছে, রাত হয়ে চললো, কিন্তু এখনো যায়নি ফিরে। কিভাবে যাবে? খালি হাতে সে মোটেও ফিরে যাবে না ঘরে। ধীর পায়ে পরশের পিছু পিছু সেও ফিরল। পরশ পাথর হয়ে বসে আছে চেয়ারে। পাভেল মাথায় হাত দিয়ে বসে রইল। সে মাথাতেই আনতে পারছে না বিষয়গুলো। কিভাবে সম্ভব এটা? নেশাগ্রস্ত হয়ে খুন করে কিভাবে ঠান্ডা মাথায় সামলে নিল ঘটনাটা? পুরো তিনজনই হত্যাকারীর স্বাভাবিক ভঙ্গিতে নাটকীয়তা সাজিয়ে চলাফেরা করেছিল সবার সঙ্গে। এমনকি একজনের মধ্যেও সামান্যতম সন্দেহের রেশ ধরতে দেয়নি। হোস্টেল ছাড়ার আগে কর্তৃপক্ষকে জানিয়েছে যে রুমে আমাদের বন্ধু আত্মহত্যা করেছে। সেই রুমে থাকা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের মনে হচ্ছে পিয়াস সারাক্ষণ ওই রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। উফস, কতটা সাংঘাতিক এই টক্সিক ফ্রেন্ডগুলো, যার স্বার্থের জন্য গলায় গলায় ভাব, আবার সেই স্বার্থে টান লাগতেই গলায় ছুরির আঘাত। দুহাতে আঙুল দিয়ে লম্বা চুলগুলোকে পেছনে নিয়ে এলো পরশ। পেছনে ঝুঁটি বাঁধা চুলগুলো এলোমেলো হলো না একাংশ। এরপর ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে বলল, আমি ওই কুত্তার বাচ্চাগুলোর সাথে দেখা করতে চাই। ইন্সপেক্টর বাদশাদ্দেই কঠোর কণ্ঠে বলল। জাস্ট 5 মিনিট অফিসার। চলে গেল সেলের দিকে। ইন্সপেক্টরকে আদেশ করতেই খুলে দেওয়া হলো তালা। ব্যাস মুহূর্তেই এপাশ থেকে শোনা গেল অশ্রাব্য অজস্র গালি, সাথে ওদের চিৎকার ও আর্তনাদ। জগতের কোনো নেতার মুখের এতটা বাজে কথা স্পর্শী কখনো শুনেছে কিনা সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, কারণ জনগণের সাথে কথা বলার সময় তো তাদের মুখ দিয়ে মধু ঝরে। আর নিতে পারলো না স্পর্শী। 2 মিনিটের জন্য কানে আঙুল দিয়ে বধির হয়ে গেল। মাথার গোছালো ঝুঁটিটা খুলে ফেলেছে সে। গরমে টপটপ করে পড়তে লাগলো গায়ের ঘাম। গায়ের সাদা পাঞ্জাবিটা ইতিমধ্যে অর্ধাংশ ভিজে গেছে। থানা থেকে গটগট পায়ে বের হয়ে গেল পরশ। পাভেলও ছুটলো পিছু পিছু। স্পর্শী হতভাগ দ্রুত ছুটলো তাদের পেছনে। পরশকে বলল, আমার বোন কোথায়? এখন তো সবটা প্রমাণ হয়েছে, স্বীকারোক্তি সহ সিসিটিভি ফুটেজও দেখেছেন। তাহলে এবার আমার বোনকে ছেড়ে দিন, ওকে কোথায় রেখেছেন? পরশ পাত্তা দিল না। মুখ তার সম্পূর্ণ লাল হয়ে গেছে রাগে। তেজের সাথে দরজা খুলে বসলো সিটে। পাভেল ঢোকার প্রয়াস করতেই পেছন থেকে কলার টেনে ধরলো স্পর্শী। শান্ত কণ্ঠে বলল, আপনার ভাইয়ের সাথে ফোনে বলা যাবতীয় কন্ট্রোভার্সি আমার ফোনে রেকর্ড করা আছে। আমার বোনকে যে আপনার ভাই কিডন্যাপ করেছে এ কথা নতুন করে প্রমাণ করতে হবে না আমায়। আশা করছি এগুলো যেন পুলিশ বা মিডিয়ার সামনে আমায় প্রকাশ না করতে হয়। আমার বোনকে যেন সহি সালামতে আমার হাতে পৌঁছে দেয়। সময় কাল সকাল পর্যন্ত, নইলে 9টার মধ্যেই আমাকে ডিবি অফিসে প্রেসের সামনে দেখা যাবে। আশা করি আমাকে বুঝবেন। কিছুটা ঘাবড়ে গেল পাভেল, কিন্তু প্রকাশ করলো না। কলার থেকে আলগোছে হাতটা সরিয়ে চোখ টিপ দিয়ে বলল, কথায় কথায় পুরুষ মানুষের গায়ে হাত দিবেন না, আমাদেরও একটা ইজ্জত আছে। একদম বয়েজ টিজিং মামলায় ঢুকিয়ে দিব। এই সিরিয়াস মুহূর্তে
এমন রিয়াকশন মোটেও আশা করেনি স্পর্শী। পাভেলের সামনে আঙুলের তুড়ি বাজিয়ে বলল, ওয়ে দেয়াই লাগো না তুমি আমার। এসব ঠাট্টা পকেটে ভরে রেখে দাও, আমার কথা যেন মাথায় থাকে। গলা খাকারি দিল পাভেল, নিচু কণ্ঠে বলল, আমি দেখছি বিষয়টা, আপনি চিন্তা করবেন না। আর এসব ছেলে মানুষই ছাড়ুন, মেয়ে মানুষ এত পুলিশের কাছে যেতে হয় না, আমি জানাবো আপনাকে। বলে গাড়িতে ঢুকে স্টার্ট দিল গাড়িটা কিছু দূর দূরে যেতেই হাত পা ভেঙে বসে পড়লো রাস্তার পাশে। আদৌ কি আরশিকে দেবে, নাকি আরো যুদ্ধ করতে হবে বোনকে পাওয়ার জন্য? আচ্ছা, রাগের বশে তারা কি উল্টোপাল্টা কিছু করে ফেলেছে আরশির সাথে? না না না, এমনটা কিছু হবে না। আরশি ঠিক আছে, একদম সুস্থ আছে। বাড়িতে প্রবেশ করতেই 100খানা প্রশ্নের সম্মুখীন হলো স্পর্শী। কোনো উত্তর দিল না। শরীরটা ভালো লাগছে না মোটেও। গোসলে ঢোকার আগে বলল, আরশিকে সকালে আনতে যাব। এখন আমার জন্য দুটো ভাত বাড়াতো, খিদে পেয়েছে খুব। পিপাসার মায়া লাগলো, মুহূর্তেই কান্না করে দিল। আজ 2 দিন ধরে তাদের কারোর খাওয়া হচ্ছে না। বড় মেয়েটা না হয় ইচ্ছে করে খায়নি, চাইলেও পাবে, কিন্তু ছোটটা আর সে কি আদৌ খাবার পাচ্ছে? দিয়েছে কি খেতে? কিভাবে গলা দিয়ে খাবার নামবে সে? পুনরায় আকুল হয়ে বলল, এই স্পর্শী, চল না, এখনই আনতে যাই। এখন গেলে কি মেয়েটাকে দেবে ওরা? আচ্ছা, কোন জায়গায় আটকে রেখেছে? এখন গেলে কি নিয়ে আসতে পারবো? ভালো লাগছে না এই প্যানপ্যানানি, সহ্য হচ্ছে না মোটেও। চিৎকার করে বাথরুম থেকে বলল, এই রাতে কিভাবে পিরোজপুর যাব? একটু ধৈর্য ধরো প্লিজ, আমাকে আর জ্বালিও না। মাথায় আকাশ ভেঙে পড়লো পিপাসার। মস্তিষ্ক হুট করেই অচল হয়ে পড়েছে। পুরো শরীর যেন অসাড় হয়ে গেছে। কোনো মতে দেওয়াল ধরে নিজেকে আটকালো। চেয়ারে বসে হতবাক মুখে আওড়ালো, পিরোজপুর। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।